গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাসটি রাস্তার পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিআরটিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পিকনিক করতে কয়েকটি বাসে করে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৪৬০ শিক্ষার্থী। তবে দোতলায় একটি বাস বিদ্যুতের তারে জড়ালে আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। গ্রামীণ সড়ক ধরে রিসোর্টে যাওয়ার পথে উত্তর প্যালাইদ গ্রামে বহরের একটি দোতলা বাস বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎ স্পর্শে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা বলছেন, এই সড়কে সচরাচর বাস চলাচল করে না। দোতলা বাসের উচ্চতা বেশি হওয়ায় সড়কের পাশের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। শর্ট করছে পরে আমি আটা ফাতা রেখেছি, এগুলো বাঁশে লেগে দিই, বাঁশ লাগিয়ে তাকে হসকে দিতে মানে বাঁশ আনছি ঠিক, কিন্তু বাঁশ উপরে লাগর হয়েছি না। ওয়াল একদম পাশাপাশি দেখে ওরা আর যাইতে পারে নাই ওইদিকে, তারপর ওয়ালে এক হাত দিয়ে আরেক হাত গাড়িতে লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে গাড়ির সাথে বাইজা গেছে, বাইজা গিয়ে এখানে পড়ে গেছে। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ও স্থানীয় পুলিশ। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আপনার এক্সকারশন ট্যুরের অংশ হিসেবে পিকনিকে, আসলে এটা পিকনিক বলতে পারেন, পিকনিকে যায়। হাবিব আমাকে ফোন দিল, স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের ডাবল ডেকার বাস পিছনের যেটা সেটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছে। ডাবল ডেকার বাস এটা আসলে আমাদের থানাকে অবগত করে নাই, তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডাবল ডেকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না, আমরা আসলে কথা বলে জানতে পারবো সেটা কী আসলে। ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এছাড়া ৫ সদস্যের কমিটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয় নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিআরটিসির কোনো কর্মকর্তার সাথে কি এই দুর্ঘটনা নিয়ে আপনার কোনো কথা হয়েছে কিনা? আর যেই স্থানে এই দুর্ঘটনা ঘটেছে এর আগেও কি বিদ্যুৎ স্পর্শে কোনো দুর্ঘটনা ঘটেছিল আগে? স্থানীয়রা যেটি বলছেন যে এই লাইনটি, অর্থাৎ যে লাইনটি জড়িয়ে যায় ডাবল ডেকার বাসের সঙ্গে, সেটি দীর্ঘদিন ধরে ঝুলেছিল এবং এটি যদি আগে থেকেই পল্লী বিদ্যুতের লোকজন সেটি লাইনটি সংশোধন করতেন অথবা সংস্কার করতেন তাহলে এই দুর্ঘটনা ঘটত না। ইতিমধ্যেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে, তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে ঘটনাস্থলে গিয়েছেন। এর বাইরে বিআরটিসির কর্তৃপক্ষ, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে কাজ করছে। সেখানে বাস চালকের কোনো গাফলতি ছিল কিনা, অর্থাৎ ওই সড়কটি বাস চলাচলের জন্য উপযোগী কিনা, এবং যতটুকু অর্থাৎ ল্যান্ড ক্লিয়ারেন্স বলে টেকনিক্যাল ভাষায়, যে কি পরিমাণ উপরে বিদ্যুতের লাইনটি থাকার কথা, সেটি আসলে বাসের যে হাইট, অর্থাৎ ডাবল ডেকার বা দ্বিতল বাস যেটি বলে না কেন, সেটি হাইটের সাথে তারও উপরে থাকার কথা। অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে ২২০ ভোল্টেজের লাইন ছিল, আবার সেই একই লাইন থেকে ১১,০০০ ভোল্টেজের যে বিদ্যুৎ পরিসঞ্চালন সেটিও আসলে উপর থেকে চলে গেছে, একই খাম্বা বা খুঁটি যাই বলেন না কেন। সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে মূলত তারা আসলে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে কমিটি সেটি ৩ দিনের মধ্যে তারা আসলে প্রতিবেদন জমা দেবে। এর বাইরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কথা যেটি বলা হয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম, গণমাধ্যম কর্মী পরিচয় পাওয়ার পরে সেখানে তারা আসলে আমাদেরকে সেই ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেয়নি এবং কোনো রকম তথ্য দিয়ে আসলে সহযোগিতা করেনি। তবে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে এবং স্থানীয় দায়িত্বশীল সূত্রের পর্যায় থেকে, যে এই ঘটনায় ৩ ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ১০ জন। এখন এই ইউনিভার্সিটিতে আসলে দেশের বাইরের স্টুডেন্টরাও পড়াশোনা করতে আসেন, সেক্ষেত্রে আহতের মধ্যে দেশের বাইরের কেউ রয়েছেন কিনা বা হতাহত যারা হয়েছেন তাদের দেশের বাইরের কেউ রয়েছেন কিনা, এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা যেটি জেনেছি, তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তারা যেটি বলছেন যে রিসোর্টটি, সেই রিসোর্টটিতে এক লেন বিশিষ্ট, অর্থাৎ একটি সড়ক দিয়েই শুধুমাত্র কেবলমাত্র বাস চলাচল কোনোভাবে করতে পারে, সেখানে ডাবল ডেকার বাস আসলে অ্যালাউ করা হলো কীভাবে। এবং আপনি জানেন, যখন কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে পিকনিকের বা কোনো রকম শিক্ষা
ভ্রমণের আয়োজন করা হয় সেই জায়গাতে আমরা দেখেছি আগে তারা স্পট ভিজিট করে থাকেন, সেটি আসলে তারা করেছিলেন কিনা। সেক্ষেত্রে নিশ্চয়ই এই সড়কটিকে তাদের মাথায় রাখা উচিত ছিল যে সেই সড়কটি দিয়ে ডাবল ডেকার বাস ভিতরে যাবে না। আমরা যতটুকু শুনেছি যে আইটি ডিপার্টমেন্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই দুই বিভাগ মিলেই মূলত এই শিক্ষা ভ্রমণ বা বনভোজন আপনি যাই বলেন না কেন বা পিকনিক যেটাই বলেন না কেন তারা এটার উদ্যোগ নিয়েছিল এবং পরবর্তীতে এই সংশ্লিষ্ট যারা তাদের সাথে আসলে আমরা এই বিষয়ে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে ডিপার্টমেন্টের চেয়ারম্যান যারা তাদের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করি, তারা আসলে আমাদের সঙ্গে তারা তথ্য শেয়ার করার জন্য সহায়তা করেননি। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এই ঘটনায় 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং তাদের গ্রামের বাড়ি কোথায় তাদের বিস্তারিত আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। 2টি তদন্ত কমিটি গঠন হয়েছে, ঘটনাস্থলে তদন্ত কমিটি কাজ করছে। একটি হচ্ছে বিআরটিসির তদন্ত কমিটি, আরেকটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কমিটি। গাজীপুর থেকে ঘটনার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সাবেক স্বৈরাচার সরকারের দোসররা দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলছে। বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার বিএনপিও চায়, তবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই প্রকৃত সংস্কারের বাস্তবায়ন সম্ভব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। চুয়াডাঙ্গায় 14 বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। একে ঘিরে সকাল থেকেই টাউন হল মাঠে জড়ো হন দলের নেতাকর্মীরা। পুরো শহর জুড়ে রয়েছে উৎসবের আমেজ। নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। শুধু তাই, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই এখন বিএনপির মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছে বিএনপি, তবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী শাসনামলে ভেঙে পড়া সমাজ ব্যবস্থা পুনর্নির্মাণে শিক্ষক ও ছাত্রদের ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সঙ্গত সব দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন তিনি। দ্বিতীয় স্বাধীনতা, ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই একটা নতুন আশা আকাঙ্ক্ষা, নতুন ভবিষ্যৎ, নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। এই নতুন বাংলাদেশের কারিগর হলো এই শিক্ষকরা, এই ছাত্ররা। আমরা আপনাদের থেকে যেটা শিখেছি সেটাই বলছি, অন্য কিছু বলি না। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি। সকালে রাজশাহীর 0 পয়েন্টে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আয়োজিত গণসংলাপে এই দাবি জানান তিনি। এ সময়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার প্রায় $500 বিলিয়ন। সেখান থেকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার অন্তত $120 বিলিয়ন বেশি হবে বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে হাসিনা সরকার। নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে হবে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর কেউ যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যবস্থা করার আহ্বান জানান জুনায়েদ সাকি। এই দেশের অর্থনীতির পুরো আকারটা জানেন? $500 বিলিয়ন। তো $500 বিলিয়ন অর্থনীতি যদি $100 বিলিয়ন পাচার হয়ে যায়, এই অর্থনীতি থাকে? এটা ফোকলা হয়ে যায়। এরা ফোকলা করে দিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের গোড়া থেকে নির্মূল করতে না পারলে আবারও ষড়যন্ত্র শুরু হবে বলে সতর্ক করেছেন সার্জিস আলম।
সকালে বরিশালে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এসব কথা বলেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক। এ সময় সার্জিস বলেন, যত দ্রুত সম্ভব বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। আজ ৭৯টি পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরাও। আমার এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই। তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না। চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে গুলি ছোড়ার অভিযোগে পেশাদার সন্ত্রাসী তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন জানান, গত ৪ আগস্ট বহদ্দারহাট এলাকায় ছাত্র জনতার উপর হামলায় অংশ নেয় তৌহিদ। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত তৌহিদ মূলত টাকার বিনিময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেয় উল্লেখ করে পুলিশ বলছে, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় 5টি হত্যা মামলা সহ মোট 12টি মামলা রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিচয় গোপন করে সাতক্ষীরা অবস্থান করছিল তৌহিদ। হামলার নির্দেশদাতাদের বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানায় পুলিশ। এদেরকে আইনের আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা, সেটা আমাদের চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা আশাবাদী যে যারাই এই ঘটনায় প্রকাশ্য অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হব। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতবারের তুলনায় এবছর নভেম্বরে 20 থেকে 30% বেশি বেড়েছে ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 137 জন ডেঙ্গু রোগী, কিন্তু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু না হওয়ায় ঝুঁকিতে অন্যান্য রোগীরা। চিকিৎসক ও স্থান সংকটের দোহাই দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় গত বছরের তুলনায় এবছর নভেম্বরে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসে ভর্তি হয়েছেন প্রায় 250 রোগী, যা গত বছর একই সময় ছিল 82 জন। রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চালু করা হয়নি আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডের 6টি ইউনিটে অন্য রোগীদের সাথেই চলছে আক্রান্তদের চিকিৎসা। ডেঙ্গু রোগী মশার তলে 24 ঘন্টা থাকা লাগবে। ওনারা সব তো এখানে একভাবেই খোলা বেড়ে থাকে। তো ক্যান্সারের রোগী নিয়ে আসছে, আমি মশারি দিয়ে রাখি, কারণ যেহেতু একটা মরণ ব্যাধি রোগ নিয়ে এখানে আসা হয়েছে, তারপরে যদি হয় আবার ডেঙ্গু পেশেন্ট থেকে আরেকটা ডেঙ্গু পেশেন্ট হয়। সুতরাং যারা ডেঙ্গু পেশেন্ট আসে অ্যাটলিস্ট তাদেরকে মশারি দিয়ে প্রোটেক্টেড এরিয়ার ভিতর রাখা উচিত, যারা অন্য জেনারেল যে পেশেন্টগুলো আছে তারা যেন ডেঙ্গু এফেক্টেড না হয়। শয্যা সংকট সহ নানা সমস্যা থাকলেও সুষ্ঠু সেবা দেওয়ার চেষ্টায় চিকিৎসকেরা। নভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করছেন তারা। এখন কিন্তু ডেঙ্গু রোগী শেষের দিকে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে গত অক্টোবর মাসেও গত বছরের থেকে অনেক বেশি রোগী ছিল, প্রায় 20 to 30%। এবছরও কিন্তু সেই নভেম্বর মাসেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের যেটা ধারণা সেটি হচ্ছে যে মানুষের অসচেতনতাই এর সবথেকে বড় কারণ। এতগুলো ডেঙ্গু রোগী দেওয়ার জন্য আলাদাভাবে সে জায়গাটা নাই। পাশাপাশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য যে লোকবল, স্পেশালি ডিউটি ডক্টর, নার্স এবং আনুষঙ্গিক যারা সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ওয়ার্ড বয়, সিস্টার, ক্লিনার, এগুলোর অপ্রতুলতা আছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 13 জনের। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 978 জন ডেঙ্গু রোগী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। রাজশাহী ওয়াসার উৎপাদিত পানির 30% হচ্ছে অপচয়। ওয়াসার ভাষায় যা সিস্টেম লস। এতে বছরে গড়ে 8 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সংস্থাটি। বেশ কয়েক বছর ধরে এই অবস্থা চললেও সিস্টেম লস কমিয়ে আনতে পারছে না ওয়াসা।
রাজশাহী নগরীতে দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার, বিপরীতে ওয়াসার যোগান 9 কোটি 80 লাখ লিটার। এরই মধ্যে সিস্টেম লসে অপচয় হয় 3 কোটি লিটারের বেশি। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে রাজশাহী ওয়াসার পানির সিস্টেম লস থাকছে 30% কাছাকাছি। এতে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12 লাখ 35 হাজার টাকা। সরবরাহ লাইনে ত্রুটি থাকার কারণে পানির অপচয় হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগও বাড়াচ্ছে সিস্টেম লসের বোঝা। 10% সিস্টেম লসকে গ্রহণযোগ্য ধরা হলেও সেই পর্যায়ে নামতে পারছে না রাজশাহী ওয়াসা। সবাই ব্যবহার করে, সবাই পানি খায়, উজু করে, রাস্তার মানুষ ব্যবহার করে সবাই, এই তো। এবার এলাকার দোকানদাররা বা এলাকার লোকজন সবাই ব্যবহার করে। খাম্বাটা বোরিং করে, তখন থেকে লিক হয়েছে। লিক হওয়ার পর থেকে ওনারা লিখিত অভিযোগ করেছে, ওয়াসাকে ফোনে জানিয়েছে, তারপর কোনো ব্যবস্থা নেই। অভিযোগ গেল যে সেটাকে বিশ্লেষণ করে যদি আমরা একটু দেখতাম, তাহলে আমার মনে হয় যে জনগণগুলা একটু স্বস্তিতে থাকতো। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ওয়াসার অপচয়ের বোঝা বইতে হচ্ছে নগরবাসীকে। পানির দাম বাড়িয়েও সেবার মান বাড়াতে পারছে না সংস্থাটি। ওয়াসাতে কিছু দুর্নীতিগ্রস্ত লোকজন থাকে, ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, অনেকে ডেভেলপার বিল্ডিং করে থাকে। ওরা সিস্টেম লস করে মানে অনর্থকভাবে তার প্রভাব খাটিয়ে পানিগুলো ব্যবহার করে। বাড়তি টাকা তো সরকার দিবে না, এই দায়ভার তো এটা কাদের উপরে আসবে? গ্রাহকদের আসবে। তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে সিস্টেম লস কমিয়ে আনার পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে কাজ করছেন তারা। যে টার্গেট যেটা আছে 10% বা বিলো 10% নিয়ে আসতে চাই, তাহলে যে স্বীকৃত পদ্ধতি ডিএমএ সিস্টেম একটা আছে, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে খুব ইফেক্টিভ, খুব সায়েন্টিফিক। এই কাজটি করার জন্য আমরা অলরেডি ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করে ফেলেছি। 2010 সালে যাত্রা শুরু করে রাজশাহী ওয়াসা। এক যুগের বেশি সময় পার হলেও এখনও 30% নগরবাসী সংস্থাটির সেবা থেকে বঞ্চিত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। যশোরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরা পার্সন শরীফ খানের ওপর হামলার 3 দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে বুধবারের হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জিয়াউল বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলায় অভি ইসলাম প্রান্ত, বিল্লাল হোসেন, রহমানের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 জনকে আসামি করা হয়। কৃষ্ণনগর এলাকার পুলিশের এএসপি ফখরুল ইসলামের বাবা মকবুল হোসেনের ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করা সহ নানা অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহে যান জিয়াউল ও শরীফ। এ সময় এএসপি ফখরুলের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের পিটিয়ে আহত করে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এখনো পারে নাই, কিন্তু জোরালো চেষ্টা, মানে ওরা তো ওই ঘটনা ঘটার পরে আমরা যাওয়ার আগের থেকেই এলাকার থেকে টোটালি চলে গেছে, তাদের মোবাইল নাম্বার গুলো পর্যন্ত বন্ধ সব। যখনই যে তথ্যগুলো আমরা পাচ্ছি তাৎক্ষণিকভাবে আমরা অ্যাকশন নিচ্ছি। নাটোরের বড়াই গ্রামে উজ্জ্বল কুমার মণ্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন উজ্জ্বল। বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য গালিকাপুরে নিজ বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসে স্ত্রী, বাবা, মায়ের সামনেই তাকে মারতে শুরু করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার উজ্জ্বলকে 151 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। ঝালকাঠির কাঠালিয়ায় আগুনে পুড়ে গেছে 3টি দোকান। এতে 3 লাখ টাকার ক্ষতির দাবি করেছে ব্যবসায়ীরা। শুক্রবার রাত 4টার দিকে দক্ষিণ আউড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দোকানে আগুন রেখে স্থানীয় লোকজন তাদের খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি লস্করপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে আপেল লস্কর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় রাস্তায় ওৎপেতে থাকা চাচাতো ভাই সাজেদুল লস্কর তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মৃত্যু হয় আপেল লস্করের। স্থানীয়রা টের পেতে
টের পেয়ে তাকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। মাদকাসক্ত সাজেদুল টাকার জন্য আপেল লস্করকে হত্যা করেছে দাবি ভুক্তভোগী পরিবারের। উনত্রিশ বছর পর চালু হলো শেরপুর আন্তজেলা পৌর বাস টার্মিনাল। দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে এই টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়। পৌর কর্তৃপক্ষ জানায় 1995 সালে পৌরসভার উদ্যোগে আন্তজেলা বাস টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। নানা বাধা পেরিয়ে ভবন নির্মাণের কাজ শুরু হয় 2009 সালে। তবে অর্ধেক পথেই বন্ধ হয়ে যায় কাজ। 10 বছর পর 2019 সালে কাজ শুরু হয় টার্মিনালের। 2023 সালে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলেও রাজনৈতিক অস্থিরতায় তা চালু করা যায়নি। ফরিদপুর মাগুরা রেলপথ প্রকল্পের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও শেষ হয়নি জমি অধিগ্রহণের কাজ। 6 বছরেও প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জমি অধিগ্রহণ না হওয়ায় কৃষক চাষাবাদ করতে পারছেন না। পুরাতন মৌজা রেটে জমির দাম নির্ধারণ করায় অনেকেই জমি দিতে আগ্রহী নন। ফরিদপুর মাগুরা রেললাইন প্রকল্প শুরু হয় 2018 সালের 29 মে। 2022 সালের 30 এপ্রিল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণের ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ পিছিয়ে 2025 সাল করা হয়। প্রকল্পে জমির পরিমাণ ধরা হয় 107 একর। 6 বছরে মাত্র 12 একর বুঝে পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ক্যাসল কনস্ট্রাকশন। সাবেক এমপি নাবিল আহমেদের এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ সরকার পরিবর্তনের পর অনেকটাই বন্ধ। জমি অধিগ্রহণ না হয় চাষাবাদও করতে পারছে না কৃষক। জমির টাকা কেউ পাইছে, কেউ এখনো পাইনি। তারপরে তো এই দেশে গোলযোগের পরে আবার দেখতেছি কাজ এই আজ করি কাল করি করে তো আর কোনো কাজই দেখতেছি। 6000 টাকা শতক জমিতে হয় না। আমার পাশে কিনতে গেলে আমাদের এখন লাগতেছে প্রায় 90,000, 1 লাখ টাকা শতক। এখনো 95 একর জমি অধিগ্রহণের 100 কোটি টাকা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে মামলা থাকায় অধিগ্রহণে ধীরগতি হচ্ছে। ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্ষতিপূরণটা বুঝিয়ে দিয়ে আমরা এই প্রকল্প পরিচালকের কাছে জমিটা হ্যান্ডওভার করতে পারি, এবং আমরা আশা করছি যে এটা ডিসেম্বরের নাগাদ এটা দৃশ্যমান একটা অগ্রগতি আমরা এটা পরিলক্ষিত হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার কথা জানান এই কর্মকর্তা। এটা নিয়ে বিভিন্ন দিক আলোচনা হলো, কিছু কেস আছে, সবগুলো কিভাবে সমাধান করা যায় এবং কত দ্রুত এটা পেমেন্ট দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ফরিদপুর মাগুরা রেললাইন নির্মাণ শেষ হলে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে মাগুরার ট্রেন যোগাযোগ চালু হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার দোহারে মোহাম্মদ শহীদ নামে এক রিকশা গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার নিজ রিকশা গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় অন্যদিনের মতো রাতে নিজের গ্যারেজেই ছিলেন শহীদ। সকালে গ্যারেজ থেকে রিকশা নিতে গিয়ে তাকে ডাকাডাকি করেন চালকরা। দীর্ঘ সময়ও সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে গ্যারেজের ভেতর থেকে শহীদের মরদেহ উদ্ধার করে। গ্যারেজ থেকে একটি রিকশা ও 16টি ব্যাটারি চুরি হয়েছে। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা বাইচের মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত নৌকা বাইচে অংশ নেয় স্থানীয় 18টি দল। 25 বছর পর জেলায় এমন আয়োজনে খুশি ক্রীড়া প্রেমীরা। উজানিপাড়ায় সাঙ্গু নদীর ঘাট এলাকায় জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ অংশ নিতে এসেছেন নৌকা বাইচে, কেউ আবার 25 বছর পর উপভোগ করছেন এমন আয়োজন। এবারের আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন এলাকার 18টি দল, এর মধ্যে 7টি নারী দল। প্রতিটি নৌকায় 8 জন সদস্য। ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। এখানে অনেক ভালো লাগছে, আর আমাদের টার্গেট হচ্ছে যাতে আমরা ফার্স্ট হতে পারি। আমরা এই প্রতিযোগিতা চাই প্রত্যেক বছরে হোক। সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত নৌকাবাজ দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন নদী তীরে। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে ও মাদক থেকে দূরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। বান্দরবান সমিতি ক্রীড়া পরিষদের উদ্যোগে পিছিয়ে থাকা যারা ক্রীড়াঙ্গন মোদী আছেন তাদেরকে একটু জাগ্রত করার জন্য এবং যুব সমাজকে আমরা এই আওতায় আনার জন্য এই উদ্যোগটা। নৌকাবাজ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় সাঁতার, কাবাডি, অ্যাথলেটিক্স সহ নানা আয়োজন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চাঁদপুরে 4 শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোর 6:30টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পুরুষরা শহরের 6 কিলোমিটার এবং নারীরা 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে ম্যারাথন শেষ করেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 4টি গ্রুপের 12 জনকে সনদ, মেডেল ও ক্রেস্ট উপহার দেন অতিথিরা। আর ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।